আগরতলা মিশনে হামলার ঘটনা ভালোভাবে নেয়নি বাংলাদেশ। ভারতীয় হাই কমিশনারকে ডেকে তা সাফ জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় উদ্ভূত পরিস্থিতির জন্য প্রণয় ভার্মাকে ভৎসনা করা হয়েছে। নাইম, ভারতীয় হাই কমিশনারের কাছে কি ব্যাখ্যা চাওয়া হয়েছে, কোনো কিছু জানতে পেরেছে কিনা, কিংবা কি বিষয় নিয়ে আসলে সবথেকে বেশি গুরুত্ব আজকের এই তলবের পেছনে থাকতে পারে? প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ কেন ভারতীয় দূতকে তলব, গোপন রহস্য কি? প্রিয় দর্শক, আপনারা জানেন অব্যাহতভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা চলছে। এই যে উত্তেজনা, এই উত্তেজনার একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ জায়গায় উপনীত হয়েছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এইরকম পরিস্থিতিতে আজকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার অন্যতম একটা কারণ, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখন যে এই তিক্ততার জায়গাতে গেছে, এই সম্পর্কটি ভারতের দিক থেকে একটা চেহারা দেওয়ার চেষ্টা চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে কঠিন জবাব দিল ভারতকে বাংলাদেশ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। গতকাল আগরতলার বাংলাদেশের হাই কমিশনের ওপরে হওয়া হামলার প্রতিবাদে আজকে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডাকা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, সেখানে ডেকে ইচ্ছা মতো ধোলাই করা হয়েছে প্রণয় ভার্মাকে এবং ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার কাছে জানতে চাওয়া হয়েছে ভারত কি শান্তি চায় নাকি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাই। যদি দেশের বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাই, যুদ্ধের ঘোষণা দেয়, তাহলে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। ভারতকে আমরা ভয় পাই না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও ভারতীয় রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিত্বরা। তারা স্পষ্ট বলেছে এখন আর দেশ হাসিনা চালায় না, এখন প্রফেসর ইউনূস দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। সুতরাং ভারতকে আমরা পরোয়া করি না। ভারত যতই পায়তারা করুক, আমাদের ব্যর্থ করার আমরা কখনোই সেই ফাঁদে পা দেব না। এবং এছাড়াও ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে কঠিনভাবে অপমান করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিন ধোলাই করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রণয় ভার্মাকে ডেকে কিভাবে ধোলাই করলো, উচিত শিক্ষা দিল এবং কঠিন জবাব দিল ভারতকে, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আগরতলা মিশনে হামলার ঘটনা ভালোভাবে নেয়নি বাংলাদেশ। ভারতীয় হাই কমিশনারকে ডেকে তা সাফ জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় উদ্ভূত পরিস্থিতির জন্য প্রণয় ভার্মাকে ভৎসনা করা হয়েছে। সম্পর্ক জোরদারে বাংলাদেশ শান্তির বার্তা দিলে ইতিবাচক সাড়া দেন দিল্লির দূত। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নজিরবিহীন তাণ্ডব চালায় উগ্র হিন্দু জোটের নেতাকর্মীরা। এরই প্রতিবাদ জানাতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত দিল্লির দূতকে। কড়া নিরাপত্তার মাঝে 4টায় আসেন ভারতীয় হাইকমিশনার। প্রণয় ভার্মা যখন পৌঁছান তখনই মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের মুখে কথা বলতে না চাইলেও জানান আন্তরিকতা বাড়াতে যা প্রয়োজন তার সবই করবে সরকার। না ওখানে বলে যাবো না, সেটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে আন্তরিকতা ওনারা বলুন, আর আমাদের মধ্যে আমাদের যেটুকু করতে আমরা করবো, আপনারা দেখতে পাবেন যে আমরা। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে ঘটনার ব্যাখ্যা দেন ভারতীয় হাইকমিশনার। সাথে এই ঘটনা যে বাংলাদেশ ভালোভাবে নেয়নি তাও সাফ জানিয়ে দেয় ঢাকা। বেরিয়ে যাবার সময় মৃদু হাসি মুখেই প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকারও কারণ নাই। Whatever happens, we remain friends, right? Yes, absolutely. No. It was a very. I came as part of our normal regular exchanges, and I keep coming to Foreign Office. This is a very important relationship for us. This is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two people. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with
interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. Thank you very much. এদিকে আগরতলা তাণ্ডব ঘিরে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশের যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। সকাল থেকেই ঢাকার ভারতীয় হাই কমিশন সহ রাজধানীর বাইরেও ছিল কড়া পাহারা। নাইম, ভারতীয় হাই কমিশনের কাছে কি ব্যাখ্যা চাওয়া হয়েছে, কোনো কিছু জানতে পেরেছে কিনা, কিংবা কি বিষয় নিয়ে আসলে সবথেকে বেশি গুরুত্ব আজকের এই তলবের পেছনে থাকতে পারে? গালিব 4টা বাজার 2 মিনিট থেকে 3 মিনিট আগে এই ভারতের যে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি কিন্তু এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছে গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটি হচ্ছে যে তাকে আসলে জরুরি তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সুতরাং বুঝতে পারছেন যে বিগত কয়েকদিন ধরে একেবারে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে বলতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক টানাপোড়েন চলছে এবং সেই সূত্র ধরে সবার আগে অর্থাৎ গত 30 নভেম্বর যে কলকাতার ডেপুটি হাই কমিশনে সহিংস বিক্ষোভ করা হয়েছিল এবং এরপরে আমরা গতকাল দেখেছি বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে আগরতলায়, সেখানে যে সহকারী হাই কমিশন সেখানে কিন্তু একেবারে একটা মারমুখী অবস্থান তৈরি হয়েছিল। বিক্ষোভের নামে সেখানে কিন্তু হামলা হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা পোড়ানো হয়েছিল এবং একই সাথে অ্যাম্বাসির অর্থাৎ যে দূতাবাস রয়েছে বাংলাদেশের সেই দূতাবাসের ভেতরে প্রবেশ করে দূতাবাসের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ভিডিওতে আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে দুই অবস্থা এবং এই গত 2 দিনের প্রেক্ষিতে যদিও ভারত সরকার গতকাল একটি বিবৃতি দিয়েছে এবং সেখানে তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু দুঃখ প্রকাশ করবার পরেও সেখানে কিন্তু তারা যে ব্যবস্থা নিবে সেই ধরনের কোনো ইঙ্গিত বা কথা তারা সেখানে বলেনি এবং এই দুটি ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2টি বিবৃতিও দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে বিচার নিশ্চিত করবার জন্য কথা বলা হয়েছিল এবং একই সাথে স্থানীয় যে দূতাবাসগুলো রয়েছে অর্থাৎ মানে বাংলাদেশের মূল দূতাবাস এছাড়াও সহকারী এবং উপজে দূতাবাসগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যারা কর্মী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা সংকটে পড়ে গেছেন, সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং যে দেশে দূতাবাস রয়েছে সেই দেশেরই কিন্তু দায়িত্ব সেই নিরাপত্তাটি দেওয়া এবং সেটি কিন্তু বারবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আজ আমরা দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরিভাবে তলব করা হয়েছে এবং বিকেল 4টার কিছুক্ষণ আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন এবং এখন তিনি যে প্রক্রিয়া যেটি হচ্ছে সাউথ এশিয়ার যে মহাপরিচালক এবং একই সাথে এই মুহূর্তে সহকারী যিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামদুল্লাহ তার সাথে তিনি বৈঠক করবেন এবং এই হয়তো তার কাছ থেকে এই পুরো বিষয়টি নিয়ে জানতে চাওয়া হবে, পরবর্তীতে হয়তো বাংলাদেশ থেকে কোনো নির্দেশনা আসতে পারে। তো আপাতত এই ছিল আমার কাছে গালিব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব শেষ, দেখা যাক পরবর্তীতে নিশ্চয়ই ব্রিফিং হবে, আমরা পরের খবর নিশ্চয়ই জানাবো আপনাকে। জরুরি তলবে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন ভারতীয় হাই কমিশনার, তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। এদিকে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে রাজধানীর বাড়িধারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ। দেবরাজ, কর্মসূচির বিস্তারিত জানাবেনি, সেই সাথে ভারতীয় হাই কমিশনের আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, আপনি বলছিলেন যে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন যারা কিন্তু গত কয়েকদিন ধরেই যে বাংলাদেশ ভারত সম্পর্কে যে উত্তেজনা সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আপনার বাংলাদেশের যে আগরতলাতে যে বাংলাদেশের সহকারী হাই কমিশনের যে অফিসটি রয়েছে সেই অফিসে কিছু দুর্বৃত্তদের কিন্তু হামলায় এসে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই প্রতিবাদে কিন্তু সারা দেশেই বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, আমরা গতকালও দেখতে পেয়েছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সেই বিক্ষোভগুলো আসলে হচ্ছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নাম দিয়ে কিন্তু এই বিক্ষোভগুলো হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে আজকে আমরা জানতে পেরেছিলাম যে দুপুর 2টো নাগাদ আসলে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন তারা ভারতীয় দূতাবাস যেটি রয়েছে বাড়িধারায় সেটি ঘেরাও কর্মসূচি করবে। তবে আমরা কিন্তু সংবাদ গণমাধ্যমের যারা সহকর্মীরা রয়েছি আমরা কিন্তু বেলা 2টোর থেকেই এখানে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা কাউকে সেভাবে লক্ষ্য করিনি
কর্মী যারা আসলে এই সমাবেশে সংহতি জানাতে এখানে উপস্থিত হয়েছেন। আর আপনি যে নিরাপত্তার বিষয়টি বলছিলেন, আপনি একটু বলে রাখি যে নিরাপত্তার ব্যাপারে যেহেতু পুলিশ এবং সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে আপনার আমার পেছনে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যে আপনার ভারতীয় দূতাবাসের যে সড়কটি রয়েছে, সেই সড়কে যানবাহন চলাচল এবং মানুষ চলাচলে কিন্তু সীমিত করা হয়েছে। এবং এছাড়া সেনাবাহিনীর এই অবস্থানগুলো কিন্তু আগে থেকেই এখানে অবস্থান ছিল। তো গালিব যেটি বলছিলাম, আসলে সেই সংগঠনের যে ঘেরাও কর্মসূচি, সেখানে কিন্তু আসলে তেমন কোনো মানুষই আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা জানেন অব্যাহতভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা চলছে। এই যে উত্তেজনা, এই উত্তেজনার একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। ইসকনের যিনি গ্রেফতার হয়েছেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। একটা বিশ্বস্ত সূত্র জানাচ্ছে যে ইসকনের বহিষ্কৃত এই নেতাকে গ্রেফতারের পর যে তথ্যগুলো বেরিয়ে এসেছে তা রীতিমতো পিলে চমকে যাবার মতো। কি তথ্য? যে তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেন, কারণ ইতোমধ্যে আজ করতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ জায়গায় উপনীত হয়েছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এইরকম পরিস্থিতিতে গতকাল যখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি ব্রিফিং এর আয়োজন করেছিলেন, সেই ব্রিফিং এ ভারতীয় হাই কমিশন থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকলেও ভারতীয় হাই কমিশনার উপস্থিত ছিলেন না। অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা উপস্থিত ছিলেন। ব্যতিক্রম ছিল ভারতের ক্ষেত্রে। হাই কমিশনার প্রণয় ভার্মা সেখানে উপস্থিত না হয়ে তার একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। এটাও আজকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার অন্যতম একটা কারণ। আরো বেশ কটা কারণ রয়েছে, আমি সব কারণগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার আগে জেনে নেওয়া প্রয়োজন যে ভারতে বাংলাদেশের মিশন সংখ্যা কতটি। মোট 5টি মিশন রয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশন রয়েছে। এর বাইরে কলকাতা এবং মুম্বাইয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডেপুটি হাই কমিশন রয়েছে। আর আগরতলায় রয়েছে সহকারী হাই কমিশন এবং আসামের গুয়াহাটিতেও ঠিক একই ধরনের কনসুলেট রয়েছে। এই যে 5টি মিশন, এই 5টি মিশনের মধ্য দিয়েই ভারতে বাংলাদেশের ভিসা সহ নানাবিধ কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমরা দেখলাম যে আগরতলায় ভয়াবহ হামলাটি হয়েছে। এই হামলার পেছনে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি, তার অঙ্গ সংগঠন হিন্দু সংঘর্ষ সংগঠন, এটা তারা নাম দিয়েছে এইরকম যে হিন্দু সংঘর্ষ সমিতি। অবাক লাগে যে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির একটা সহযোগী সংগঠনের নাম হচ্ছে হিন্দু সংঘর্ষ সমিতি। এই সমিতির কয়েকশো লোক গিয়ে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায়, পুরো অফিসকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। এটা একটা বিরল ঘটনা। আমরা যদি 20 বছরকে সামনে রাখি, এই 20 বছরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের যে বিস্তৃতি, তাতে কিন্তু এই ধরনের ঘটনার অবতারণ হতে আমরা দেখিনি। নিঃসন্দেহে এই ঘটনার একটা পেছনের কার্যকারণ রয়েছে। কি জন্য এরকম একটা ঘটনা হলো? আপনারা জানেন ইসকনের নেতাকে গ্রেফতারের পরে আমরা দেখলাম চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো। এরপরই পুরো ভারত জুড়ে অপপ্রচারের উৎসব শুরু হয়ে গেল। ভারতের প্রত্যেকটি গণমাধ্যম থেকে নানা ধরনের ভুয়া খবর, সংবাদ, অপপ্রচার, গুজব ছড়ানো শুরু হলো। বিশেষ করে নাটকের মতো ঘটনা সাজিয়ে যে উপস্থাপন করা হচ্ছে প্রতিনিয়ত, যেটা দুদেশের সম্পর্ক একেবারে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে। যেমন ধরুন, একজন ব্যক্তিকে বানানো হয়েছে ভিকটিম। তিনি বাংলাদেশেরই ব্যক্তি নন, তিনি ভারতের ব্যক্তি। তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তিনি বর্ণনা করছেন বাংলাদেশের নাগরিক হিসেবে কিভাবে আক্রান্ত হয়েছেন, হিন্দু হিসেবে তাকে মারা হয়েছে, শুধুমাত্র ধর্মের কারণে লাঞ্ছিত হয়েছেন, তারপর তাকে রক্তাক্ত করা হয়েছে, তার বাড়িঘর লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে বানোয়াট ঘটনা। আবার আমরা দেখছি যে আজগবি নানা তথ্য ছড়িয়ে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর পেছনে মূল কারণ হচ্ছে ভোটের হিসাব। ভারতের ক্ষমতাসীন বিজেপি চায় যদি ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভোটের হিসেব নিকেশে এগিয়ে থাকতে পারে বিজেপি। ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি ধীরে ধীরে ধর্মকে এমন ভাবে ব্যবহার করছেন যে অনেক বিশ্লেষক মনে করেন যে একেবারে অপরাজনীতির খেলা এই কৌশলগুলো। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন
যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ বা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা এই সমস্ত ঘটনার পর সারা বিশ্ব থেকেই কিন্তু নিন্দার ঝড় উঠেছে। একটা চাপের মধ্যে পড়েছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের যে কোনো উদ্যোগের বিষয়ে উদ্বেগ থাকতে পারে, কিন্তু ভিয়েনা সনদ অনুযায়ী সেই উদ্বেগ অবশ্যই অন্য আরেকটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যেন হস্তক্ষেপ না করে। আর যদি হস্তক্ষেপ করে তাহলে সেটি অবশ্যই সীমা লঙ্ঘন বলেই বিবেচিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত সেই কাজটি করছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর ভারতের পক্ষ থেকে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। প্রথম যুক্তি হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস তিনি ভারতের নাগরিক নন, তিনি বাংলাদেশের নাগরিক। তাকে গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট মামলায় এবং তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা কর্তৃক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি একটা বিচারিক কাঠামোর মধ্যে আছেন, তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। কিন্তু যেভাবে আদালত চত্বরে তোলপাড় করা হলো, ভারতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো, এটা অবশ্যই অকূটনীতিক সুলভ আচরণ। কারণ আরেকটা উদাহরণ যদি আপনাদের সামনে রাখি তাহলে নিশ্চয়ই পরিষ্কার হবে। এক সময়ে ভারতে খুব জনপ্রিয় ছিলেন ডাক্তার জাকির নায়েক। তিনি পিস টিভির মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার করতেন, ইসলাম ধর্মে দীক্ষিতও করতেন। অনেক হিন্দু ভাই বোনেরা তার লেকচার শুনে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে যখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, ভারতের গোয়েন্দা সংস্থা যখন তার সংস্থাকে বন্ধ করে দিল, পিস টিভিকে বন্ধ করলো, এক পর্যায়ে দেশান্তরী হতে বাধ্য হলেন ডাক্তার জাকির নায়েক, তখন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে চু শব্দটিও করা হয়নি, একটা বিন্দু পরিমাণ প্রতিবাদ যায়নি। কারণ বাংলাদেশ সরকার তখন বলেছে, যেহেতু ডাক্তার জাকির নায়েক ভারতীয় নাগরিক, সুতরাং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়। যদি যুক্তির খাতিরে ধরে নেই যে বাংলাদেশ যে আচরণটি ওই সময় করেছিল তা ভিয়েনা সনদের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে হয়েছিল, তাহলে একই যুক্তিকে সামনে রেখে যদি আমরা বলি যে বাংলাদেশি একজন নাগরিক কোনো অপকর্মে জড়িত আছেন কিনা, গ্রেফতার হবেন কি হবেন না, সেটা সম্পূর্ণভাবেই বাংলাদেশের বিষয়। এ বিষয়ে ভারতের এই যে নাক গলানো বিবৃতি দেয়া এবং ভারত একতরফা ভাবে যে দোষারোপ করছে, এটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ভিয়েনা সনদের বিপরীতমুখী একটা বিষয়। প্রিয় দর্শক, এইরকম একটা পরিস্থিতিতে এই পুরো ঘটনাকে ঘিরে যে চক্রান্তের জাল বিছানো হয়েছিল তা কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে একটা ঘটনায়। সেটা কোন ঘটনা? সেটা হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা। এই হামলাটি না হলে যে বয়ান তৈরি করতে যাচ্ছিল ভারত, তা কিন্তু গেলাতে খানিকটা সক্ষম হচ্ছিল ভারতীয় জনগণের কাছে। ভারতের মানুষ এই ধারাবাহিক অপপ্রচারে বিশ্বাসও করছিল, ফলে কিছু সংখ্যক মানুষকে কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিভ্রান্ত করে পেট্রোপোল বন্দরের কাছে নিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু এই ঘটনার পর ভারতের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে যে যে কোনো প্রতিবাদ উচ্চারিত হতে পারে, কিন্তু কেন হামলা, কেন বিধ্বংসী আচরণ করবে একটা গোষ্ঠী, এর মধ্য দিয়ে আসলে কি অর্জন করতে চায়? এই যে হামলাটি, এই হামলার পরে আগরতলার সহকারী হাই কমিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে অন্য যে 4টি হাই কমিশন আছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই হাই কমিশন গুলোতেও হামলা করা হবে। এই যে ভারতের মতো রাষ্ট্র যেখানে নিশ্চিদ্র নিরাপত্তা থাকার কথা, বিদেশিদের যেখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে ভারতের, সেখানে এই যে নিরাপত্তা লঙ্ঘিত হলো, এটা তো একটা বড় ধরনের ঘটনা এবং এটা বড় ধরনের ব্যর্থতাও বিজেপি সরকারের। এটাই কিন্তু সারা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াতে স্পষ্টভাবে উঠে এসেছে। ফলে এই যে চলমান ঘটনার মধ্য দিয়ে যে উদ্দেশ্য হাসিল করার একটা অপচেষ্টা ছিল, সেটা ভণ্ডুল হয়ে গেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। তিনি স্পষ্ট করেই পরিস্থিতি তুলে ধরেছেন, বিশেষ করে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে যে অপপ্রচার হচ্ছে সেগুলো তুলে ধরেছেন। প্রত্যেকটা সংবাদের পেছনে যে উদ্দেশ্য আছে এবং দাঙ্গা বাঁধানোর উপাদান আছে সেটাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন প্রণয় ভার্মা। তিনি বলেছেন যে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না। বিশেষ করে ত্রিপুরার আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা নিঃসন্দেহে দুঃখজনক। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ জানিয়েছে, তারাও নিন্দা জানিয়েছে এবং 7 জনকে গ্রেফতার করা হয়েছে আজ পর্যন্ত।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ আরো স্পষ্ট করেছেন যে যদি এই ধরনের ঘটনা চলতেই থাকে তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে সেটা একেবারেই শূন্যের কোটায় চলে যাবে। সুতরাং দুই দেশেরই জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এই সম্পর্ককে উষ্ণতায় নিয়ে যাওয়া প্রয়োজন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন প্রণয় ভার্মা। তিনি রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছেন। সেখানে বলেছেন যে একটি বিষয় দুই দেশের সম্পর্ককে আটকে রাখতে পারে না। এখন বিষয় হচ্ছে, একটি বিষয় কি? একটি বিষয় হচ্ছে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেয়া। খোদ ভারতে এই বিষয় নিয়ে অনেক সাংবাদিক কথা বলেছেন, অনেক বিশ্লেষক বলছেন যে বিজেপির সঙ্গে শেখ হাসিনার এমন কি সখ্যতা যে গণ অভ্যুত্থানের পর তিনি পালিয়ে এসে এখানে আশ্রয় গ্রহণ করলেন, আর বিজেপিও কোনো শর্ত ছাড়াই তাকে আশ্রয় দিল। এই প্রশ্নটি কিন্তু উঠেছে। এখন এই প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা কিন্তু স্পষ্ট করলেন যে কোনো একটি বিষয়ে, যে বিষয় বিতর্কিত বা যে বিষয়ে সন্দেহ সংশয় আছে, সেই বিষয়ের কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক স্তিমিত থাকতে পারে না। তিনি রিয়াজ হামিদুল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছেন যে পরিস্থিতির উত্তরণ ঘটবে এবং আগের মতোই সম্পর্ককে স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হবে। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের দু একটি মতামত আমি নিতে চাই। যেমন একজন বলেছেন, কসাই মোদির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত। মোদিকে স্মরণ রাখতে হবে যে হাসিনা ফ্যাসিবাদী সরকারের বাংলাদেশের নহে, ছাত্র জনতার বাংলাদেশ। মানে তিনি এই কথাটি বলেছেন। এরপরে ভারতের সাথে সব অবৈধ চুক্তি বাতিল ঘোষণা করা হোক, ভারতীয় হেজিমনিকে অধিপতি বাংলাদেশের মানুষ চাই না, ভারতের হেজিমনি চাই না, ভারতীয় পণ্য বয়কট নামে একটা অ্যাকাউন্ট থেকে এই ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি ঘটনার কথা উল্লেখ করে এই আলোচনা শেষ করতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে প্রণয় ভার্মাকে যেভাবে তলব করা হয়েছে, ডাকা হয়েছে, এটা কূটনীতির ভাষায় যথার্থই রয়েছে, কিন্তু গত 16 বছরে এইরকম ঘটনা দেখা যায়নি। অনেক ঘটনা ঘটেছে, ফেলানি হত্যার ঘটনা ঘটেছে, সীমান্তে অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আবার নদীর পানি বিঘ্নিত করা হয়েছে। কোনো বিষয়েই বাংলাদেশের পক্ষ থেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কয়েকটি বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। যখন বন্যা তৈরি হলো এবং আগে তথ্য না জানার কারণে বা বাঁধ খুলে দেওয়ার কারণে তথ্য না জানিয়ে সেই সময়ে কিন্তু প্রেস নোট পাঠিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আর এই প্রথম তলব করা হলো, সরাসরি তলব করে আসলে পুরো পরিস্থিতি তুলে ধরা হলো। এর পাশাপাশি একটা জবাবদিহির ব্যবস্থাও তৈরি হলো। প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের অন্যতম সম্মুখ যোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম তিনি একটা কথা বলেছেন, একটা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন গণমাধ্যমে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলছেন যে বাংলাদেশ যদি ভারতের ত্রিপুরা থেকে কাঁঠাল এবং আনারস না কেনে তাহলে তাদের অর্থনীতি ভয়াবহ ধসের মধ্যে পড়বে। এর বাইরে আরো তিনি বলেছেন যে বিভিন্ন ভাবে বাংলাদেশ ভারতের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে অর্থনীতিকে সজীব রেখেছে ভারতের। এখন বাংলাদেশ যদি ভিন্ন ভিন্ন উপায় খুঁজে নেয় তাহলে ভারত এক্ষেত্রে বেকায়দায় পড়বে। বিশেষ করে তিনি ত্রিপুরার কথা বলেছেন যে এইখান থেকে বাংলাদেশ কাঁঠাল এবং আনারস আমদানি করে। প্রিয় দর্শক, আমরা জানি পেঁয়াজের যে সংকট হচ্ছিল, পেঁয়াজ, আলু, চাল, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ভারতের প্রতি নির্ভরশীল না থেকে পাকিস্তান, মিশর, তুরস্কের দিকে হাত বাড়িয়েছে। এমনকি মিয়ানমার থেকেও পেঁয়াজ আনা হয়েছে। এভাবে ভিন্ন ভিন্ন যদি মার্কেটের দিকে নজর দেয় বাংলাদেশ, তাহলে খানিকটা চাপের মধ্যে পড়বে ভারত। আর এর মধ্য দিয়ে শিক্ষা হবে বলে কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলছেন। যাই হোক, আমরা চাই দুদেশের মধ্যে সমতার ভিত্তিতে সম্পর্ক, কোনো দাদাগিরি নয়। দুদেশই সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলুক, দুদেশের মানুষই প্রশান্তি পাক। এটাই হচ্ছে বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে প্রত্যাশা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখন যে তিক্ততার জায়গাতে গেছে, এই সম্পর্কটির ভারতের দিক থেকে একটা চেহারা দেওয়ার চেষ্টা চলছে। এটা একটা বাংলাদেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ হচ্ছে এবং সেই আক্রমণের প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারত। এটা ভারতের দিক থেকে সাধারণভাবে একটা দৃষ্টিভঙ্গি দেখানোর বা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ভারতের এই ধর্মীয় বাংলাদেশ ভারত সম্পর্কের এই ধর্মীয় দৃষ্টিভঙ্গির জায়গাটা যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে বিষয়টি মোটেই ধর্মীয় দৃষ্টিকোণের ধর্মীয় জায়গা নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জায়গা নয়। এটা পুরোপুরিভাবেই একটা রাজনৈতিক জায়গা থেকে দেখার ব্যাপার। রাজনৈতিক জায়গা থেকে দেখার ব্যাপার এই কারণে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। সেই পতনের জন্য বাংলাদেশের মানুষকে একটা মানে বিপুল মূল্য দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তো সেই রক্ত দিয়ে শেখ হাসিনার পতন ঘটানো গেছে,
শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করা গেছে, এবং এই পতন এবং বিতাড়িত করার ঘটনাটা ঘটেছে অনেকটা আকস্মিকভাবে, এবং এই আকস্মিকভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এই ঘটনাটিকে, তাদের পতন এবং বিতাড়িত হওয়ার ঘটনাটিকে মেনে নিতে পারছেন না যেভাবে, ঠিক একই রকম ভাবে শেখ হাসিনার এই পতনটিকে ভারতও মেনে নিতে পারছে না, কোনোভাবেই হজম করতে পারছে না যে তাদের পছন্দের, তাদের স্বার্থ রক্ষাকারী, তাদের কথায় চলা একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এমন আকস্মিকভাবে পতন হয়েছে, এবং সেই পতন শেখ হাসিনা নিজে 2 দিন আগে পর্যন্ত বুঝতে পারেনি যে তার এরকম পতন হচ্ছে, এবং শেখ হাসিনার প্রধানতম ক্ষমতায় থাকার প্রধানতম যে সহযোগী সেই ভারতও বুঝতে পারেনি যে শেখ হাসিনা সরকারের যেভাবে পতন হচ্ছে। তো এই আকস্মিকতায়, ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে ভারত। এই হতভম্ব হয়ে যাওয়ার পরিণতিতে এখন এই কথা তো ভারত বলতে পারছে না যে হতভম্ব হয়ে গেছে আকস্মিকভাবে, কেন, কিভাবে, কোন জায়গা দিয়ে ঘটে গেল, আমাদের কূটনীতিকরা কিছু জানলেন না, আমাদের এখানে যে লোকজন আছে তারা কিছু জানলেন না, আমাদের গোয়েন্দা সংস্থা আগে থেকে কোনো কিছু ভারতকে না পারলো সতর্ক করতে, না পারলো শেখ হাসিনাকে সতর্ক করতে। তো এটি হচ্ছে একটা জায়গা। এই জায়গাটিকে চাপা দেওয়ার জন্য আনা হয়েছে এখানে কি, যে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। আক্রমণ মানে কি? আক্রমণ মানে যে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, এবং শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে। এইটা ভারত প্রচার করার চেষ্টা করছে। আর আমাদের এটা কারা করছে? ভারতের গণমাধ্যম করছে। এবং এই যে ভারতের গণমাধ্যম যে এই রকম একটা মিথ্যাচার করতে পারে, এই রকম একটা প্রোপাগান্ডা চালাতে পারে, প্রোপাগান্ডারও একটা ধরন থাকে, মিথ্যাচারেরও একটি ধরন থাকে, কিন্তু ভারতের মিডিয়া, ভারতের গণমাধ্যম, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি ভারতের একেবারে মেইনস্ট্রিম গণমাধ্যম যে কোন প্রক্রিয়ার মিথ্যাচার করতে পারে এবং ঘটনার বাস্তবতার সঙ্গে সামান্যতম কোনো সম্পর্ক নাই সেরকম ঘটনাকে, অসত্য ঘটনাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারে, এটা ভারতীয় মিডিয়া এটা করছে। আর সরকার বা রাজনৈতিক নেতারা সেটাকে অবলম্বন করে রাজনীতি করছে, এবং সেই রাজনীতি করার একটা অংশ হিসেবে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে কি বলে যে আক্রমণের, হামলার ঘটনা ঘটে। এটা তো নজিরবিহীন ঘটনা। ধরেন মিথ্যাচারের আমাদের একটা দুর্বলতা, বাংলাদেশের একটা দুর্বলতা, যে বাংলাদেশের গণমাধ্যম ভালো খারাপ নানা সমালোচনা হতে পারে, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এইরকম মিথ্যাচার করতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত কথা, এই ভারতীয় গণমাধ্যম যে মিথ্যাচার করছে, ভারতীয় গণমাধ্যম যে প্রোপাগান্ডা চালাচ্ছে, ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্টেবল হতে দিতে চাইছে না, এর বিপরীতে বাংলাদেশের গণমাধ্যম ভারতের ওই প্রোপাগান্ডার সুনির্দিষ্ট করে জবাবও দেয়নি অথবা দিতে পারেন। আমি যদি 2-3টি ঘটনা উল্লেখ করে আপনার আজকের আমার এই পর্যায়ের কথাটা শেষ করি, 2-3টি ঘটনা উল্লেখ করে, তাহলে আপনার বুঝতে একটু পরিষ্কার হবে, বোঝা যাবে। ধরুন ভারতের একটি গণমাধ্যম প্রচার করছে, ধরুন আপনার, আমি প্রথমে বড় গণমাধ্যমের জায়গাতে আসি, আনন্দবাজার, এবিপি আনন্দ প্রচার করছে কি? এবিপি আনন্দ প্রচার করছে যে বাংলাদেশে শত শত মন্দির ভাঙচুর করা হচ্ছে, বাংলাদেশে কি বলে যে হিন্দুরা খুবই ভয়াবহ রকমের সংকটে আছে, সেখানে তারা বেশ কিছু মানুষের বক্তব্য প্রচার করছে। একজন যুবক বলছেন যে আমরা আতঙ্কে আছি, আর একজন নারী বলছেন যে অনেকের উপরে আক্রমণ হয়েছে, আমরা শুনেছি কিছু দেখিনি, একজন বলছেন আমরা ভালো আছি কিন্তু অন্য জায়গায় আক্রমণ হচ্ছে, এই রকমের কথা। এই যে কথাগুলো যখন এবিপি আনন্দ প্রচার করছে, স্ক্রিনকে তারা 2 ভাগে ভাগ করেছে। আরেক ভাগে তারা যে ছবি দেখাচ্ছে, সেই ছবিটি হচ্ছে 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ যে বাংলাদেশে ম্যাসাকার চালিয়েছে, সেই ছবি দেখিয়ে পাশে ওই বক্তব্য প্রচার করছে। ভারতের জনগণ মনে করছে যে ওই যে যুবক কথা বলছেন আর যে ছবি দেখানো হচ্ছে একই ঘটনার ছবি। সে বলছে আমরা ভালো নেই, সে বলছে আমাদের উপরে যে কোনো সময় আক্রমণ হতে পারে, আর ভারতীয় গণমাধ্যম দেখাচ্ছে যে এই দেখো তার উপরে এই আক্রমণটা ঘটছে। কি ভয়াবহ রকমের মিথ্যাচার এই ঘটনাটি একটি ঘটাচ্ছে। আরেকটা ঘটনা দেখেন, একটা মন্দিরের কথা বলি, সেই মন্দিরটি হচ্ছে বর্ধমান জেলার সুলতানপুর এলাকার একটা মন্দির। সেই মন্দিরটির বিশেষত্ব কি? আরটি ইন্ডিয়া তার ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও প্রচার করছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কালী প্রতিমার মাথা নিয়ে টানা হেঁচড়া করে সেখান থেকে ভাঙচুর করা হচ্ছে। এটাকে আরটি ইন্ডিয়া প্রচার করছে যেটা বাংলাদেশের মন্দির ভাঙচুরের ছবি। বাস্তবে এটি হচ্ছে বর্ধমান জেলার সুলতানপুর এলাকার একটা বিশেষ ধর্মচর্চার ছবি, যে 12 বছর ধরে এই কালী প্রতিমাটি ভাঙা হয়, আস্তে আস্তে ভেঙে সেটাকে বিসর্জন দেওয়া হয়। এই ছবিটি, সেটি ভারতের সুলতানপুরের ছবিটি তারা প্রচার করছে বাংলাদেশের মন্দির ভাঙার। এরকম আরো 3 থেকে 4টি ছবি বাংলাদেশের ডিসমি ইসলাম ইতিমধ্যে নিশ্চিত করেছে এগুলো ভারতের মন্দিরের ছবি।
সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের ওপিনিয়নটা অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান। হঠাৎ করেই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল এবং তাকে ডেকে জানতে চাওয়া হয়েছে ভারত কি চায়। ভারত কি যুদ্ধ করতে চাচ্ছে বাংলাদেশের সাথে নাকি শান্তি চাচ্ছে? যদি শান্তি চাই তাহলে আমরা সেই শান্তিতে একমত, যদি যুদ্ধ চাই সেটাতেও আমরা প্রস্তুত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিন জবাব দিয়েছে, চোখে চোখ রেখে কথা বলেছে পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিরা কঠিনভাবে ধুয়ে দিয়েছে রীতিমতো প্রণয় ভার্মাকে। এতদিন যা ইচ্ছা তাই করেছে, মাতবরি করেছে, হুকুমদারি করেছে, বাংলাদেশের ওপর হুকুম চালিয়েছে, হুকুম কায়েম করার একটা চেষ্টা করেছে তারা, কিন্তু এখন সেটা আর চলবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তলব করে যেভাবে ধোলাই করেছে সেটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট